নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে বাংলাদেশ এবার শেখ হাসিনাকে ভারতের থেকে চাইতে শুরু করলো। অর্থাৎ আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন দিল্লিতে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে শেখ হাসিনাকে নাকি নিজের দেশে ফিরিয়ে দিতে হবে ভারতবর্ষকে। কিছুটা অনুযোগ, কিছুটা আবদার এবং সব মিলিয়ে 1 ঘন্টার মধ্যেই ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ এক অন্য রূপ নিল, অন্য মোড় নিল। তা হয়তো এখনই বলে দেওয়া যায়। ঠিক কিসের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে এতদিন পর চাইলো, এ বিষয়ে আন্তর্জাতিক মহল কিন্তু এখনই একাধিক মত প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। হ্যাঁ, না, ভারত সরকারকে। তবে আপনারা যদি তলিয়ে ভাবেন তাহলে দেখবেন সীমান্তবর্তী এলাকায় ভারতবর্ষ একের পর এক এমন পদক্ষেপ নিতে শুরু করেছে, তার ফলে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু রীতিমতো কোণঠাসা। কালকে পাকিস্তানের সেনাবাহিনী বা সেনাকর্তারা বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের ট্রেনিং দেবে, এই অফিসিয়াল ঘোষণা হয়ে যাওয়ার পর ভারত এবং বাংলাদেশের দ্বৈরথ আরো চরমে গিয়ে পৌঁছায়। আর এরপরে অজিত দোভালের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হাতে একাধিক তথ্য আসতে শুরু করে, যে তথ্য আমি যখন আপনাদের বলবো আপনারা শুনলে নিঃসন্দেহে চমকে যেতে পারেন। আর এরপরেই ভারতবর্ষের সীমান্তে এমন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের সেনাবাহিনী, সেনাপ্রধান এবং বিজিবির ঘুম উড়িয়ে দিয়েছে। আর সব মিলিয়ে বিপাকে পড়ে এবার শেখ হাসিনাকে তারা ভারতের থেকে চাইতে একটি অফিসিয়ালি চিঠি দিল। যদিও পাল্টা হিসেবে ভারতবর্ষ এখনো অবধি কোনো মুখ খোলেনি বা কোনো মন্তব্য করেনি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি শেখ হাসিনাকে চেয়ে এই ধরনের চিঠি নিঃসন্দেহে ভারতও যে ভালোভাবে মেনে নেবে না, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। অজিত দোভালের বা ইন্টেলিজেন্সের হাতে কি কি তথ্য এসছে আমি একটু আপনাদের বলে দিই আগে। দেখা যাচ্ছে ভারত এবং বাংলাদেশে কিছু ব্যক্তি কিছু সিম কার্ড ব্যবহার করছেন। এবার সিম কার্ড ব্যবহার করার সব থেকে বড় অসুবিধা ইন্টেলিজেন্সের কি হচ্ছে, কারণ ভারতের সিম যখন বাংলাদেশে যাচ্ছে তখন সীমান্ত থেকে 5 থেকে 7 কিলোমিটার সেই সিমের টাওয়ার কিন্তু ভারত হয়ে যাচ্ছে। ফলে এমন কিছু সিম ভারত এবং বাংলাদেশ দুপক্ষের জঙ্গিরা ব্যবহার করছে, যেই ব্যবহার করে ইন্টেলিজেন্সের ট্র্যাপে কিন্তু তারা পড়ছেন না। আর এর ফলে কিন্তু সহজেই ইন্টেলিজেন্স বা সীমান্তে যারা সীমান্তরক্ষী তাদেরকে চোখে ধুলো দেওয়া যাচ্ছে। অর্থাৎ আমার দেশের সিম আমি আপনার দেশে গিয়েও বর্ডার থেকে 5 কিলোমিটার দূরে গিয়েও কিন্তু ব্যবহার করতে পারছি, এবং টাওয়ার লোকেশন তখনও কিন্তু ভারতবর্ষ দেখাচ্ছে। যা নিঃসন্দেহে দুই দেশের মধ্যে যারা ষড়যন্ত্র করছে, যে সকল অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে দিনের পর দিন ভারতবর্ষে ঢুকে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, ঠিক তারা কিন্তু এই সিম কার্ড ব্যবহার করে দিনের পর দিন নাশকতার ছক চালাচ্ছে বলে মনে করেছেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কর্তারা। এক্ষেত্রে আরো গভীরে যদি রিপোর্ট দেখেন তাহলে দেখবেন ভারত এবং বাংলাদেশের মধ্যে স্পেশালি মুর্শিদাবাদ এবং নদিয়ার এই যে বর্ডার লাগোয়া সীমান্ত, সেই সীমান্ত হলো 250 কিলোমিটার। এই 250 কিলোমিটারের মধ্যে 50 কিলোমিটার হলো জল সীমান্ত। অর্থাৎ দুই দেশ নদী দ্বারা কিন্তু পৃথক হয়ে গেছে এই জায়গাটায়। আর এই জায়গাটার বেশি অঞ্চলে কিন্তু 20% বেশি জায়গায় কিন্তু কাঁটাতার নেই। তাই এই যারা অন্য দেশ থেকে এসে ভারতবর্ষে এই রকম অশান্তকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তারা কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদের 20% কাঁটাতারবিহীন জায়গাকে টার্গেট করেছে। এবং এই টার্গেট করার পর তারা সহজেই বাংলাতে ঢুকছে, বাংলাতে ঢুকে ভারতবর্ষের একাধিক অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে এবং এসে তারা ভারতের সিম নিয়ে নিচ্ছে এবং কথা বলার সময় বাংলাদেশের সীমান্তে লাগোয়া জায়গায় গিয়ে কথা বলছে, যেন টাওয়ার লোকেশনে তখনও অবধি বাংলাদেশ শো না করে। অর্থাৎ সব মিলিয়ে ইন্টেলিজেন্স দপ্তরের হাতে এই ধরনের তথ্য নিঃসন্দেহে ভারতের যে তদন্তকারী একাধিক সীমান্তরক্ষী সংস্থা, তাদের কিন্তু ঘুম উড়িয়ে দিয়েছে। এর সলিউশনটা কি, এর সমাধানটা কি? এখানেও কিন্তু অনেকে বলছেন এই যে সেটিংস চেঞ্জ করে ম্যানুয়াল সেটিংস করে নেয় মোবাইলে এবং টাওয়ার লোকেশন ইন্ডিয়া বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়া সহজেই করে নেওয়া যায়, এটা কিন্তু গোয়েন্দারা খুব সহজে ধরতে পারেন না। কিন্তু কোন উপায়ে কথা বলাটা বন্ধ করা যায়? যদি টাওয়ারের ফ্রিকোয়েন্সি লেভেলটা কম করে দেওয়া যায়, তাহলে দুই দেশের মধ্যে এইরকম সিম ব্যবহার করলেও কথা বলা কিন্তু সম্ভব হবে না, তার কারণ নেটওয়ার্ক থাকবে না দেখাবে। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা হলো এই অঞ্চলে অনেক সাধারণ মানুষও আছেন যারা কিন্তু দিনের পর দিন এই ধরনের
ফোন ব্যবহার করেন, যদি ফ্রিকোয়েন্সি লেভেল কমিয়ে দেয় ভারত সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু দুপক্ষই মানে কথা বলতে পারবে না। ফলে এক্ষেত্রে শুধুমাত্র যারা যারা আতঙ্কবাদী তাদের পাশাপাশি সাধারণ মানুষদেরও কিন্তু সমস্যা হবে। আর এখানে কিন্তু ভারতের গোয়েন্দারা একটু পিছু হতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি এই বর্ডার এরিয়াতে দেখা যাচ্ছে 27 থেকে 30 বছরই যারা যুবক আছে তারা ঘর ভাড়া নিতে শুরু করে দিয়েছে, এবং ঘর ভাড়া যখন নিচ্ছে তারা কোনো দরদামও করছেন না, তারা সহজেই ঘর নিয়ে নিচ্ছেন। সেই সকল ঘর কারা নিচ্ছেন, কেন নিচ্ছেন, সেই বিষয়েও কিন্তু ইন্টেলিজেন্স কর্তারা রীতিমতো তদন্ত করতে শুরু করেছেন। আর এর ফলে একাধিক জঙ্গি, একাধিক আতঙ্কবাদী কিন্তু ভারত থেকে ধরা পড়ছে। ঠিক কালকে মুর্শিদাবাদে এমন একজন ধরা পড়লেন যিনি ওখানে মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় চালাচ্ছিল। অর্থাৎ ওখানে পঠন পাঠন করে কার্যত ব্রেন ওয়াশ করার একটা চেষ্টা করা হচ্ছে, যেন ওইখানে স্লিপার সেলগুলো অ্যাক্টিভ করা হয় ভারতের বিপক্ষে কাজে লাগানোর জন্য। আর এই ধরনের তথ্য যখন আমাদের সামনে আসে ততই যেন চমকে যেতে আমরা শুরু করেছি। আমার দৃঢ় বিশ্বাস ইন্টেলিজেন্স দপ্তর যেভাবে কাজ করছে, যেভাবে মোহাম্মদ ইউনূসের এই বৃহৎ পরিকল্পনা ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, তা নিঃসন্দেহে একটা সবুজ সংকেত। অন্তত ভারতের মাটিকে ব্যবহার করে কোনো নাশকতার ছক মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তান করতে পারবে না, তা কিন্তু দৃঢ়ভাবে অন্তত এই রিপোর্ট সামনে আসার পর পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদ থেকে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে কিছুদিন আগে, তার নাম হলো নূর ইসলাম। এই নূর ইসলামের কাছে একটি তালিকা পাওয়া গেছে, এই তালিকার নাম হলো খতম তালিকা। অর্থাৎ এই খতম তালিকায় কাদের বিরুদ্ধে আক্রমণ করতে হবে, কার উপরে আক্রমণ করতে হবে, কোন কোন জায়গায় আক্রমণ করতে হবে, কোন কোন জায়গায় নাশকতার পরিকল্পনা করতে হবে, এবং কিভাবে স্লিপার সেলকে অ্যাক্টিভেট করা হবে, এই রকম সমস্ত তথ্য নাকি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে এসছে। এবং খতম তালিকা অনুযায়ী এই সকল মানুষরা যারা অলরেডি বাংলাদেশ থেকে বাংলা দিয়ে ভারতবর্ষে ঢুকে গেছে, তারা নাকি ফারাক্কা, ধুলিয়ান এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গোপন বৈঠক করেছেন। অর্থাৎ ইতিমধ্যেই গোপন বৈঠক হয়ে গেছে। শুধুমাত্র যদি এরা ধরা না পড়তেন তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা অনুযায়ী বাংলা এবং ভারতবর্ষ কিন্তু অশান্ত হতে পারত। এক্ষেত্রে পুরো ঘটনাটার নেপথ্যে আনসারুল্লাহ বাংলার জসিমউদ্দিন রহমানই আছে। ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকে জেনে গেছেন, যাকে মোহাম্মদ ইউনূস মাস দুয়েক আগে জেল থেকে উইদাউট এনি নোটিসে ছেড়ে দেন, এবং ছেড়ে দেওয়ার পর তিনি ভারত বিরোধী দুটো ভিডিও বানান, যেখানে তিনি বাংলাকে স্বাধীন করার বার্তা দেন, যেখানে বলেন মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীকে কার্যত পাত্তা না দিয়ে বাংলাকে স্বাধীন রাষ্ট্র করেন, এবং অন্যদিকে তিনি বলেন চীনের সুবিধা নিয়ে চিকেন স্নেককে তিনি কেটে দেবেন ভারতবর্ষ থেকে। আর এইরকম একজন ব্যক্তিত্বকে, যাকে ভারতবর্ষ ইতিমধ্যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ঘোষণা করেছে, তাকে জেল থেকে ছেড়ে বাংলাকে অশান্ত করার পরিকল্পনা দিনের পর দিন করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই 20 জনকে গ্রেফতার করেছে ভারতীয় যারা দায়িত্বপ্রাপ্ত কর্তারা, এবং এই 20 জনের থেকে জিজ্ঞাসাবাদ করে বোঝা যাচ্ছে যে এদের প্রত্যেকেরই নির্দিষ্ট কিছু অ্যাসাইনমেন্ট ছিল। অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট, সেটা সেভেন সিস্টার্সকে অশান্ত করার অ্যাসাইনমেন্ট হতে পারে, চিকেন স্নেককে আক্রমণ করার অ্যাসাইনমেন্ট হতে পারে, কিন্তু সব মিলিয়ে এখানে ভারতীয় গোয়েন্দারা যেরকম মুন্সিয়ানা দেখিয়েছেন তা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। তবে এবার বাংলাদেশের এই সীমান্তবর্তী অঞ্চলে ভারতবর্ষ হয়তো সব থেকে বড় স্টেপটি নিয়ে নিল। কিছুদিন আগে তুর্কি ড্রোন নিয়ে একাধিক বিতর্ক হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল তারা এই ধরনের ড্রোন নাকি ডিপ্লয় করেনি, এটা একটা রুটিন চেক আপ ছিল। এবার হঠাৎ করে রুটিন চেক আপ, আন্তর্জাতিক যে ট্রিটি, ইন্টারন্যাশনাল ট্রিটি বা চুক্তি ভঙ্গ করে তারা সীমান্তবর্তী এলাকায় কেন এরকম ড্রোন পরীক্ষা চালালো, সেটাই তো একটা বড় প্রশ্ন। ভারত কিন্তু কড়া প্রতিক্রিয়া সেদিনও দিয়েছিল। আর আজকে ভারত এবং বাংলাদেশের স্পেশালি বাংলা সীমান্তে ভারতবর্ষ কিন্তু বিশ্বের অন্যতম শক্তিশালী হেরন ড্রোন কিন্তু ডিপ্লয় করে দিল। এই হেরন ড্রোন হলো বর্তমানে আধুনিক যুগে সব থেকে শক্তিশালী ড্রোন, যা ভারতবর্ষ ডিপ্লয় করে সরাসরি এই ধরনের অশান্ত করার পরিকল্পনা যারা করছে, এবং মোহাম্মদ ইউনূস পাকিস্তানকে কড়া বার্তা দিল আজকেই। এই হেরন ড্রোন যে ব্যবহার করেছে, এই হেরন ড্রোন কিন্তু ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির অন্যতম হাতিয়ার, এবং ওখান থেকে পার্টিকুলারলি কিন্তু তৈরি হয়, যা ভারত কিন্তু বিপুল দামে ইসরায়েল থেকে কিনেছে, এবং বর্তমানে হেরন ড্রোনের একটা পার্ট কিন্তু ভারতেই তৈরি হওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মতো একদম অশান্তকর একটা রাষ্ট্রকে মোকাবিলা করার জন্য ভারত কিন্তু সব থেকে আধুনিক অস্ত্রটা ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এই পার্টিকুলার হেরন ড্রোনের রেঞ্জ কিন্তু 250 কিলোমিটার, এবং আপনারা শুনলে অবাক হবেন যদি একে স্যাটেলাইটের সাপোর্ট দেওয়া হয় তাহলে 1000 কিলোমিটার রেঞ্জ কিন্তু এই হেরন ড্রোন এক একটা কভার আপ করতে পারে।
অর্থাৎ বাংলাদেশ সীমান্তের 1000 কিলোমিটার জায়গা কিন্তু একটি হেরন ড্রোন স্যাটেলাইট মানে কভারেজের আওতায় এনে কভার আপ করতে পারবে। এটি প্রায় মাটি থেকে 30,000 ফুট উচ্চতায় উঠতে পারে, ফলে প্রতিপক্ষের র্যাডারে ধরা পড়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে। সব মিলিয়ে আধুনিক অস্ত্রে কিছুদিন আগে বিএসএফ কে সাজিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ বাংলাদেশ সীমান্তে সব রকম আধুনিক অস্ত্রে কিন্তু সজ্জিত হয়েছে। আর এবার কিন্তু ভারতবর্ষ পাল্টা হিসাবে, অন্তত বাংলাদেশের এই অশান্তকর পরিস্থিতির পাল্টা হিসাবে হেরন ড্রোনকে ডিপ্লয় করলো ভারত বাংলাদেশ সীমান্তে। পরবর্তীকালে ভারত এবং বাংলাদেশের যে রিপোর্ট সাম্প্রতিক সময় এসছে, তাতে দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশ 94% ভারতের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ সে কটন ইন্ডাস্ট্রি হোক, ট্রেড ইন্ডাস্ট্রি হোক, একাধিক ক্ষেত্রে, যা বিস্তারিত আমি একটি ভিডিও পরবর্তীকালে বানাবো। কিন্তু এই 94% এই যে ট্রেড, এটা যদি ভারত বন্ধ করে দেওয়ার দিকে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের মাথায় বাজ পড়তে পারে। এবং অনেক সম্ভাবনা সাম্প্রতিক সময় তৈরি হয়েছে যে ভারত কি কোনো কড়া পদক্ষেপ নেওয়ার দিকে যাচ্ছে। আপনি যদি ঘটনা প্রবাহ পাশাপাশি সাজান, তাহলে দেখবেন যেভাবে বাংলাদেশের এই ইস্যুটা হালকাভাবে ভারতবর্ষ নিয়ে কূটনীতির মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছিল, এখন কিন্তু সেই কূটনীতির জায়গা থেকে বেরিয়ে আস্তে আস্তে র্যাডিক্যাল মুভমেন্টের দিকেও ভারতবর্ষ যাচ্ছে। আর যাচ্ছে বলে এই ধরনের হেরন ড্রোনকে তারা সীমান্তে ডিপ্লয় করলো, যা কিন্তু সাম্প্রতিক সময় ভারতবর্ষ করতে দেখা যায়নি এবং নজিরবিহীনও বটে। এত কিছু বুঝেই বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে চাওয়া হলো, যেখানে শেখ হাসিনা ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মিটিং এ আলোচনা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে ভারত বলে দিয়েছে শেখ হাসিনাকে দলাই লামার মতো অতিথি আপ্যায়নে ভারতবর্ষে রাখা হয়েছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হোক, এই ধরনের একটা চিঠি ভারতবর্ষকে পাঠিয়ে দিয়েছে ঢাকা। এবার এরা তো একটা চিঠি পাঠিয়ে খালাস, এরা এর পিছনে কোনো কারণ বোঝে না, কূটনীতি বোঝে না, এরা এর পিছনে আফটার এফেক্টস কি হবে সেগুলো ভাবেই না। ভারতবর্ষ যদি এই পুরো বিষয়টা অত্যন্ত কড়া মানে চ্যালেঞ্জের মুখে নেয় এবং কড়া ভাবে দমন করে, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসের আর করার কিছু থাকবে না। হঠাৎ করে শেখ হাসিনাকে নিয়ে তারা ভারত বিরোধী কথাবার্তা বলে ভারতকে অফিসিয়ালি চিঠি পাঠানো মানে যুদ্ধ চাইছেন কি মোহাম্মদ ইউনূস? এতদিন তো অনেক উস্কালেন, এতদিন সেনাবাহিনীর বিপক্ষে কথা বললেন, ভারতের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে কথা বললেন, ভারতবাসীর পতাকাকে অবমাননা করলেন, অনেক কিছু করলেন। তা সত্ত্বেও ভারত কিন্তু এখনো কাইন্ডনেস দেখালো। আপনারা ছোট্ট পুচকে একটা রাষ্ট্র, আপনাদের বিরুদ্ধে সামরিক শাসন, আপনাদের যদি সামরিক বাহিনী আপনাদের বিরুদ্ধে প্রয়োগ করি, অনেক সমস্যা হতে পারে ভারতের পক্ষ থেকে। জাতিসংঘের সমস্যা হতে পারে, ভারতবাসী হিসাবে ব্যবসা বাণিজ্যের সমস্যা হতে পারে, সীমান্ত অশান্ত হয়ে যেতে পারে, ফলে ভারতের অন্য পক্ষ অশান্ত হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এবার শেখ হাসিনাকে নিয়ে আপনারা যুদ্ধ শুরু করলেন। আপনারা বললেন 17ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন, পারলেন না। আপনারা বললেন ইন্টারপোলে রেড নোটিশ জারি করলেন শেখ হাসিনাকে নিয়ে, কালকে বলছে রেড নোটিশ ফোটিস কিচ্ছু নয়। আপনারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনার বিরুদ্ধে 200 থেকে 300টা মিথ্যা মামলা দিলেন। আপনারা সংখ্যালঘুর উপর অত্যাচার করলেন। আপনারা আর কিছু না পেরে ভারতের সঙ্গে মিটিং করার জন্য আবেদন করলেন। আর সব চেষ্টা ব্যর্থ হওয়ার পরে আপনারা যুদ্ধের উস্কানি দিতে ফের শেখ হাসিনাকে নিয়ে আসরে নামলেন। নিঃসন্দেহে অত্যন্ত বড় খবর, ভারতবর্ষ পাল্টা দেবে, আমি এখনই বলতে পারি। ভারতবর্ষ কি বলছে এবং এই সম্পূর্ণ ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে, আমি একটা আপগ্রেডেড ভিডিও নিঃসন্দেহে এর পরবর্তীকালে বানাবো। কিন্তু আপনাদের কি মনে হয়, শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আমার যদিও মনে হচ্ছে না, কেন না মনে হচ্ছে আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো। ধন্যবাদ।